হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাইট একাডেমি। চলো আজকে স্টার্ট করে দিচ্ছি। আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তোমাদের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস। আচ্ছা, এই যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা আসলো কোত্থেকে, এটাই আজকে আমরা প্রথমে শিখবো। মেকানিক্স জিনিসটা কি, ঠিক আছে, মেকানিক্সের প্রপার্টিটা কি, ঠিক আছে, এই সব জিনিস আজকে আমরা শিখবো প্রথম ক্লাসে। আচ্ছা, যাই হোক, তোমরা ক্লাসটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি ক্লাসের মধ্যে। আচ্ছা, সবার প্রথমে আসে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স জিনিসটা কি, হোয়াট ইজ মেকানিক্স? দেখো, সিম্পল ভাষায় এই যে সাবজেক্টটাতে ক্লাস করাচ্ছি, এই সাবজেক্টটা সিভিল, মেকানিক্যাল, অটোমোবাইল, সার্ভে, এই চারটা ডিপার্টমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। তাই বলে কি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স কি বসে থাকবে, পড়াশোনা করবে না? না, পাস কিন্তু করতে হবে, পরীক্ষায়। আর তোমাদের এই সেমিস্টারে আমি বলবো এই সাবজেক্টটা হয়তো তোমাদের কাছে সবথেকে টাফেস্ট সাবজেক্ট, আর এই সাবজেক্টটাই সবথেকে মজাদার সাবজেক্ট, এটা আমি বলতে পারি, ঠিক আছে। এবং এই সেমিস্টারে যত সাবজেক্ট আছে সব সাবজেক্টই আমরা আমাদের মতন ভাবে তো পড়াবোই, প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচার তো পড়াচ্ছেই, পড়ানো শুরু করবে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমি যে সাবজেক্টটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আমি সিঙ্গেল একটা সাবজেক্ট পড়াবো, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তাও সেটা স্যাটারডে করে, সপ্তাহে একদিন স্যাটারডে করে ক্লাস থাকবে আমার, শনিবার। এবং যারা অনলাইনে ইউটিউবেও ক্লাস করতে চাও, আমার ক্লাস ফুললি ফ্রি অফ কস্টে তোমরা করতে হবে ইউটিউবে, ঠিক আছে। একদম আমার ক্লাসটা এমন না যে আমরা শুধু অফলাইনে বাচ্চাকে করাবো অথবা অনলাইনে যারা কোর্স পারচেস করবে তাদেরকে করাবো, ঠিক আছে। আমার ক্লাসটা আমি নিজে বলছি পুরোপুরি ফ্রি অফ কস্টে, যে কোনো জায়গা থেকে যে কেউ আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে ফুল একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আজকের থেকে শুরু করে লাস্ট দিন মানে আজকের থেকে শুরু করে লাস্ট সেমিস্টারের আগের দিন অব্দি ফ্রি অফ কস্টে 100% ম্যাটেরিয়াল ফ্রি অফ কস্টে ইউটিউবে আমি প্রোভাইড করবো এই সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। আচ্ছা, আর বাদ বাকি তোমরা যে অনলাইনে যারা যারা কোর্স পারচেস করবে, আমাদের অনলাইন কোর্স ফিটা খুব সামান্য টাকায় আছে, সেটা হচ্ছে কি অত 6,999, ঠিক আছে, 699 টাকা যে এটা আছে, এটা কিন্তু ফুল সেমিস্টার, কোন রকম ওয়ান টাইম ইনস্টলমেন্ট কিছু না, ফুল সেমিস্টার। তাও এটা আছে আবার এর মধ্যে STA 26 এই কুপন কোড দিলে তাও আবার 99 টাকা আরো তুমি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে অনলাইনের জন্য, অনলাইনে তাও এটা প্রিমিয়াম কোর্স। আগের বার আমাদের অনলাইনে লার্নিং কোর্স এবং প্রিমিয়াম কোর্স দুই ধরনের কোর্স ছিল, এবার সেরকম থাকছে না, কোনো লার্নিং প্রিমিয়াম থাকছে না, শুধু একটাই কোর্স প্রিমিয়াম কোর্স। মানে লার্নিং আর প্রিমিয়ামের মধ্যে কি ডিফারেন্স ছিল? লার্নিং এর মধ্যে শুধু রেকর্ডেড ক্লাস ছিল, আর প্রিমিয়ামের মধ্যে কি ছিল? লাইভ প্লাস রেকর্ডেড। আর এবার আমাদের একটাই কোর্স হচ্ছে, এটা শুধু প্রিমিয়াম কোর্স, যেখানে লাইভ প্লাস রেকর্ডেড সব থাকছে, ঠিক আছে। আজকে দেখো, অনেক স্টুডেন্ট আছে, লাস্ট টাইমে আমরা আগের বার ফার্স্ট সেমিস্টারে যখন 100 টাকার কোর্সটা লঞ্চ করেছিলাম না লাস্ট মাসের জন্য, প্রচুর স্টুডেন্ট পারচেস করছে, প্রচুর, ঠিক আছে, এবং তারা স্যাটিসফাইড। আমি এইটুকু আগের বার বুঝলাম যে অনেকের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে পারে না, ঠিক আছে, মানে ভালো মতন কোচিং পায় না, পড়াশোনা করতে পারে না, পরীক্ষার সাপ্লি পাওয়ার হাত থেকে বাঁচার জন্য কি করে, পরীক্ষা নকল করতে বাধ্য হয়, ঠিক আছে। তো তাদের জন্য আমরা এত কম টাকা অনলাইন কোর্স লঞ্চ করি, শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে, প্রথম দিক থেকেই, ঠিক আছে, যাতে প্রথম দিক থেকে তারা ভালো মতন পড়াশোনা করতে পারে। গেল, তাই বলে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোন রকম এটার জন্য তো কোর্স পারচেস করতে হবে না, এই সাবজেক্ট ফুললি ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবে। কিন্তু বাদবাকি যে চারটা সাবজেক্ট আছে, চারটা সাবজেক্ট কি কি? বাদবাকি চারটা সাবজেক্ট মানে আইটি সিস্টেম, FEEE, তারপর কি আছে অ্যাপ্লাইড ফিজিক্স 2, ম্যাথমেটিক্স 2, এই যে চারটা সাবজেক্ট, এই চারটা সাবজেক্টের জন্য কোর্স পারচেস আমি করতে বলবো, তাও সেটা সামান্য টাকা, ঠিক আছে। বাট যারা যারা কোচবিহারের নিকটবর্তী স্টুডেন্ট আছে, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ফালাকাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, ঠিক আছে, যারা আছো এবং কি তুফানগঞ্জ,
তারা চাইলে অফলাইনে ক্লাস করতে পারো। আমাদের 4টা ব্যাচ ওপেন হয়ে গেছে, 4টা ব্যাচে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। তারা অফলাইনে ক্লাস করতে পারো এবং অফলাইনে ফিসিও আমাদের সবথেকে কম 700 করে আছে, 700 করে পার মান্থ, ঠিক আছে। এবং সপ্তাহে 4 দিন ক্লাস, সপ্তাহে 4 দিন ক্লাস প্রোভাইড করব, ঠিক আছে। তো আমার ক্লাস সবসময় থাকবে স্যাটারডে, আমার ক্লাস থাকবে স্যাটারডে, ম্যাথমেটিক্স ক্লাস থাকবে সানডে, বাদ বাকি মানে দুদিন কবে কবে ক্লাস হচ্ছে এটা আমি বলতে পারছি না এখনো, আমরা খুব শীঘ্রই বলে দিব অফলাইনে। ওকে, যারা অফলাইনে পড়তে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করো 9083628321 এই নাম্বারে, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, এখন আমি সোজাভাবে ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আচ্ছা, হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স? সবার আগে বলবো মেকানিক্স কি। মেকানিক্স যারা সায়েন্স নিয়ে পড়ছো, যারা এইচএস সায়েন্স করে আসছো, তারা মেকানিক্স কথাটা অনেক শুনেছো, অনেক জানো। মেকানিক্স জিনিসটা কি? মেকানিক্স যে শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাই পড়বে সেটা না, কিন্তু যে কোনো সিভিল স্টুডেন্টরাও পড়তে পারে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল থেকে শুরু করে, অটোমোবাইল থেকে শুরু করে, সার্ভে থেকে শুরু করে, সিএসটি, মানে যত স্ট্রিম আছে সব স্ট্রিমই পড়বে, ঠিক আছে। আচ্ছা, মেকানিক্স অ্যাকচুয়ালি কি? মেকানিক্স কি? মেকানিক্স কথার বাংলা নাম হচ্ছে কি? বলবিদ্যা। কি? বলবিদ্যা। যেখানটা আমরা শুধু ফোর্স নিয়ে পড়াশোনা করব। ফোর্স কি? ফোর্স, ঠিক আছে। বল নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে কি? মেকানিক্স, ঠিক আছে। মেকানিক্স এর ডেফিনেশন কি? মেকানিক্স এর ডেফিনেশন কি হতে পারে? মেকানিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সায়েন্স। কি? মেকানিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সায়েন্স হুইচ, যেটা কি করে? ডিলস উইথ ফোর্স অ্যান্ড মোশন, যেটা ফোর্স এবং মোশন সম্পর্কে ডিল করে, ঠিক আছে। মানে ফোর্স মানে কি? বল, প্রযুক্ত বল, অ্যাপ্লাইড ফোর্স, ওটা ডিল করে, ওটা হচ্ছে মেকানিক্স। ওটা কি? মেকানিক্স। আচ্ছা, মেকানিক্স এর ডেফিনেশন আমরা একটু লিখে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, মেকানিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সায়েন্স which deals with the laws of principle of mechanics, বা which deals with, এত কিছু লিখতাম না, which deals with force and their effects, force and their effects. Engineering mechanics is the branch of applied science which deals with force and their effects. ওকে, এখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি? এটা একটা অ্যাপ্লাইড সায়েন্সের ভাগ। দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমরা যে পড়বো সাবজেক্টটা, এটা পুরোপুরি প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পর্কযুক্ত সাবজেক্ট, ঠিক আছে। which deals with force and their effects. হ্যাঁ, আচ্ছা। আর তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা কোথায় পড়েছো বলো তো? যারা এইচএস সায়েন্স নিয়ে পড়েছো না, তারা প্রথমেই ছিল দেখবা ক্লাস 11 এর সায়েন্সে প্রথমে ফিজিক্সে দেখবা ছিল বলবিদ্যা নামে একটা পোর্শন, যেখানটায় শুরু হতো একবারে কাইনেমেটিক্স পার্ট থেকে স্টার্ট হতো। কাইনেমেটিক্স মানে বল ও গতির থেকে স্টার্ট হতো, কার্যক্ষমতা, শক্তি, তারপর ছিল ঘর্ষণ, ঠিক আছে। মানে এই যে সম্পূর্ণ পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে বলবিদ্যার মধ্যে পড়তো। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কয়টা পার্ট? ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ইমেক, ইমেকের কয়টা পার্ট? ইমেকের দুইটা পার্ট, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক্স। না, ডাইনামিক্স লেখো। কি কি? একটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক, আরেকটা কি? ডাইনামিক্স। আবার এই ডাইনামিক্সের আবার দুইটা পার্ট, স্ট্যাটিকের কোনো পার্ট হয় না। ডাইনামিক্সের দুটো পার্ট, একটা হচ্ছে কাইনেটিক, আর এটা কি? কাইনেমেটিক।
একটা হচ্ছে কাইনেটিক, আর এটা কি কাইনেমেটিক, একটা হচ্ছে কাইনেটিক আর এটা হচ্ছে কাইনেমেটিক। বোঝা যাচ্ছে? শিওর? ঠিক আছে, তাহলে প্রথমে কি শিখলাম? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর দুটো ভাগ, একটা ভাগ হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক্স, আর ডাইনামিক্স এর দুটো ভাগ, একটা হচ্ছে কাইনেটিক আর হচ্ছে কাইনেমেটিক্স। কোনটা কি ডেফিনেশন লিখবো, তারপর বোঝাবো। চলো, আমরা একটু আগে যেমন শিখলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সায়েন্স, রাইট না? হ্যাঁ, আর এইটা কার ব্রাঞ্চ ভাই? স্ট্যাটিক কার ব্রাঞ্চ, কার ভাগ? ইমেক, রাইট না? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। প্লিজ নোট ডাউন। which deals with এটা কিসের সাথে ডিলস করে? ফোর্স অ্যান্ড দেয়ার এফেক্টস। দাঁড়াও, এখানে গল্প শেষ না, গল্প আছে। লেখো, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স which deals with which deals with which deals with কিসের সাথে ডিলস করে ভাই? কিসের সাথে? ফোর্স অ্যান্ড দেয়ার এফেক্টস। ফোর্স অ্যান্ড দেয়ার এফেক্টস, ফোর্স বল এবং বলের যে এফেক্ট, বল প্রয়োগ করলে কি একটা এফেক্ট হয় না? কি বল প্রয়োগ করলে এফেক্ট হয় না? আমি কাউকে টেনে চ মারলাম, ওটা একটা এফেক্ট হবে কি হবে না? ব্যাস ওই এফেক্টটা, ফোর্স অ্যান্ড দেয়ার এফেক্টস। এখানটাই শেষ না, কারণ এর আগে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ডেফিনিশনটা আমি এটাই দিচ্ছি। তাহলে এটা ভাই সেম ডেফিনিশন কিভাবে হয়? when the body is rest, যখন বডিটা রেস্ট কন্ডিশনে আছে। ঠিক আছে, দেখো স্ট্যাটিক মানে কি? সব সময় স্থির বস্তুকে বোঝায় স্ট্যাটিক, রাইট? আমরা এর আগে সেমিস্টারে যখন ফ্রিকশন পড়ছিলাম তো ফ্রিকশনের মধ্যে কি ছিল? স্ট্যাটিক আর এটা কি কাইনেটিক। স্ট্যাটিক মানে কি? রেস্ট কন্ডিশনকে বুঝছিলাম, আর কাইনেটিক মানে কি বুঝছিলাম? মোশন, রাইট? আচ্ছা, তখন কিন্তু একবার এটাকে আমরা ধরছিলাম, এ দেখো এটাকে ধরছিলাম এক নম্বর একটা ভাগ ফ্রিকশনের, আর এটা কি? এটা দুই নম্বর ভাগ, রাইট না? কিন্তু অ্যাকচুয়ালি এভাবে হয় না। অ্যাকচুয়ালি কাইনেটিক না, ওটা ডাইনামিক্স ছিল, ওটা ছিল ডাইনামিক্স। ঠিক আছে, আর ডাইনামিক্স এর একটা ব্রাঞ্চ হচ্ছে কাইনেটিক্স। যেমন আমরা ছোটবেলায় মানে আগের সেমিস্টারে আমরা যেটা পড়িয়েছিলাম যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এনার্জি দুইটা পার্ট, এটা কাইনেটিক এনার্জি আর এটা কি পোটেনশিয়াল এনার্জি। মনে আছে তো? আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা কি ভাবতাম? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি না? সবসময় ভাবতাম না, কিন্তু অ্যাকচুয়ালি কি সবসময় অ্যাকচুয়ালি কি ওটা পোটেনশিয়াল এনার্জিটা? পোটেনশিয়াল এনার্জি দুটো পার্ট, এটা স্প্রিং পোটেনশিয়াল এনার্জি আর এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। কিন্তু বাট আমরা ওইখানটায় যখনই বলতাম পোটেনশিয়াল এনার্জি, তখন তোমরা ধরে নিতা যে স্যার এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কথা বলছে। ঠিক তেমনি আমরা যখন অ্যাকচুয়ালি ডাইনামিক্স মানেই আমরা ধরে নিতাম কাইনেটিক্স, অ্যাকচুয়ালি হচ্ছে ডাইনামিক্স। ওকে, আচ্ছা, তো স্ট্যাটিকের ডেফিনেশনটা আমাদের হয়ে গেল। It is a branch of engineering mechanics which deals with force and their effects when the body is in rest. আর ঠিক তেমনি ডাইনামিক্স এর ডেফিনেশনটাও সেম হবে। কি হবে? It is a branch of engineering mechanics which deals with force and their effects which when the body is in motion, right? লিখে নাও, চলো ঝটপট ঝটপট। আচ্ছা, এখন এইটুকু তোমরা বুঝলা তো? স্ট্যাটিক কি জিনিস, ডাইনামিক্স কি জিনিস, বুঝলা তো? একদম মাথা মধ্যে ঢুকছে? সবার প্রথমে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি জিনিস ঢুকছে, যে এটা একটা অ্যাপ্লাইড সায়েন্সের ব্রাঞ্চ। ওকে, দেখো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আলাদা কিছু না, এটা ফিজিক্সেরই একটা পার্ট। ঠিক আছে, আচ্ছা, এখন কি আছে? ডাইনামিক্স অব্দি তোমাদের হয়ে গেল। এখন আসছে কাইনেটিক কি জিনিস, কাইনেমেটিক কি জিনিস। সেম, এর ডেফিনিশনটা আমরা বলবো কি? একটু আগে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কার বাচ্চা ছিল? কার বাচ্চা? কার বাচ্চা? অ্যাপ্লাই সায়েন্সের বাচ্চা না?
আর স্ট্যাটিক কার বাচ্চা? ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। ডাইনামিক্স কার বাচ্চা? ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। তাহলে কাইনেটিক কার বাচ্চা? আর কার নাতি? ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, রাইট না? তো কাইনেটিক্স is the branch of what? Dynamics. Yes, absolutely right. Kinetics is a branch of dynamics which deals with jaldi which deals with force and their effects. হচ্ছে effects due to application of forces. আমরা দেখো যখন কাইনেটিক্স নিয়ে গল্প করছি না, তখন বডিটা স্থির নাই, ও মোশনের মধ্যে আছে। এত কিছু ইতিহাস বলা যাবে না, এই জন্য আমরা প্রথমেই বললাম এখানে কিন্তু কোনো মোশনের কথা উচ্চারণ করা আছে নেই না। তাহলে মোশনটা আমি বুঝবো কি হবে? বুঝবো প্রথমেই তো বলিলাম ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ডাইনামিক্স। ডাইনামিক্স আছে মানে হচ্ছে মোশনের মধ্যে আছে গল্প, তাই না? ডাইনামিক্স বলেই আমি যদি বলতাম স্ট্যাটিক্স এর মধ্যে আছে, তাহলে ভাই স্থির রেস্টের মধ্যে আছে। তখন ডাইনামিক্স বলছি ও আছে কি মোশনের মধ্যে, এটা আছে রেস্ট আর এটা আছে মোশন। আচ্ছা, তাহলে ইট ইজ এ ব্রাঞ্চ অফ মোশন বা কি মোশন হতো মানে ডাইনামিক্স। আচ্ছা, তার মানে এটা মোশন আছে। আচ্ছা, হুইচ ডিলস উইথ ফোর্স এন্ড দেয়ার এফেক্টস ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ফোর্স। আরে ভাই মোশনে যখন যাবে না, গাড়িকে এক্সেলারেটর না বাড়লে না ও মোশন কিভাবে যাবে ভাই? ওই মোশনটাই তো হচ্ছে ফোর্স। আর আমি যে মোশনটাকে যখন এরকম করছি, অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশন যদি না হয়, তাহলে ভাই ও কিভাবে ফোর্স এফেক্ট হবে? ওটা ফোর্স এন্ড ওটার এফেক্ট কিভাবে সম্ভব? আমি যদি হাতটাকে এক্সেলেটর ধরে বসে আছি, চল ধর, টাকা মার, যাবে না? কানটা তো মশাতে হবে, কানটা মশাবো তারপরে তো আগাবে। তাহলে ওই যে আমি ফোর্স দিচ্ছি, ওই ফোর্সটার সম্পর্কে আমরা এই কাইনেটিক্সে মানে পড়বো, মানে কাইনেটিক্সে ওইটা নিয়েই পড়াশোনা করবো, যেটা ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ফোর্স। কি আছে লাস্টে? ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ফোর্স, মানে যেই ফোর্সটার জন্য ও আগাচ্ছে। আমরা দেখছি গাড়িটা ফোর্স দিচ্ছে তাই আগাচ্ছে, ব্যাপারটা বোঝো। গাড়িটা ফোর্স দিচ্ছে তাই আগাচ্ছে, কিন্তু ওই গাড়িটা কোন ফোর্সের জন্য আগাচ্ছে সেটা আমরা পড়বো হচ্ছে কাইনেটিক্স, সেটা রেসপন্সিবল যেই ফোর্সটা। আর কাইনেমেটিক্সে কি হবে ওটা লেখো তোমরা নিজের থেকে, সেটা প্রথমটুকু তো সেম হবে, তাই না? লেখো। সবাই কি বুঝতে পারছো ক্লিয়ারলি? আচ্ছা, ফোর্স এন্ড देयर এফেক্টস হচ্ছে, তারপরে অবধি লেখো উইদাউট এনি রেফারেন্স টু দ্য ফোর্সেস without any references to the forces which are responsible for motion. ঠিক আছে? এটা হবে এর উল্টো জাস্ট। কি আছে এটা? কি বুঝলা এটা? এই জায়গাটা কি বুঝলা? কিছু বুঝলা? কিছু বুঝলা না? এখানটা সেই সব ফোর্স নিয়ে আমরা পড়াশোনা করব যেটা এর জন্য রেসপন্সিবল না। মানে একটা অ্যাপ্লিকেশন ফোর্স হয়, আর অ্যাপ্লিকেশন ছাড়া কিছু ফোর্স হয়, যে ফোর্সে অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাইড না, সেটা কি কাইনেমেটিক্স এর পার্ট। ঠিক আছে? যেটা ওই
ওই ডাইনামিক্সেরই পার্ট, বাট অ্যাপ্লিকেশন না। অ্যাপ্লিকেশন ছাড়া যে ফোর্সগুলো পড়ে থাকবে, বাদ বাকি যে ফোর্সগুলো, সেটার কথা বলছি। বুঝতে পারো, যেই ফোর্সগুলো ওটা বাদ দিয়ে, অ্যাপ্লিকেশন অফ ফোর্সেস মানে অ্যাপ্লাইড ফোর্স বাদ দিয়ে যে ফোর্সগুলো থাকবে, সেই ফোর্সগুলোকে বলবো আমরা কাইনামেটিক্স। বুঝতে পারলাম? আচ্ছা, এইটুকুনি যে আমি পড়ালাম, এই যে চারটা যে পড়ালাম, এই চারটাতে কি কোথায় অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে কি? বুঝতে কোনো অসুবিধা? এই চারটা, এই টেবিলটা, পরীক্ষা এরকম আসতে পারে যে ট্রিটা আসতে পারে, ট্রি, এটা একটা ট্রি, এটাই ট্রি, কিন্তু এই ট্রিটা আসতে পারে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কি, ওর ক্লাসিফিকেশন করো, সম্পূর্ণ একটা ক্লাসিফিকেশন, জাস্ট খালি এরকম ভাবে লিখে দিলেই হয়ে যাবে। যদি নাম্বার থাকে 2 নাম্বার, যদি থাকে হচ্ছে 5 নাম্বার থেকে, পুরো একদম হিস্ট্রি, প্রত্যেকটা আলাদা আলাদা ডেফিনেশন আমাদের লিখতে হবে। বুঝতে পারছো ক্লিয়ারলি? আচ্ছা, এরপর আমি এখন একটু আগে যে আমি যতগুলো জিনিস পড়ালাম, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অ্যান্ড স্ট্যাটিক, ডাইনামিক্স, কাইনেটিক, কাইনেমেটিক্স, এই যে সবগুলো পড়ালাম, এগুলো জিনিসের মধ্যে কমন জিনিস কি? কমন জিনিস কি ছিল যেটার জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অসম্পূর্ণ? ফোর্স, তাই তো? এখন আমরা চলে যাব সেই ফোর্সের মধ্যে, সেই ফোর্সের মধ্যে চলে যাব। দেখো, ডেফিনেশন অফ ফোর্স কি আছে? আচ্ছা, ডেফিনেশন অফ ফোর্স কি আছে? Force is defined as the agent which produce or tends to produce, destroy or tends to destroy motion. ফোর্স কি? ফোর্স হচ্ছে একটা রেস্টে থাকা বস্তুকে মোশনে পাঠায়, বা মোশনে থাকা বস্তুকে রেস্ট নিয়ে আসে। ফোর্স জিনিসটা কি? একটা বস্তু স্থির আছে, একটা বস্তু স্থির আছে, যেটা অ্যাপ্লাই করে, যেটা অ্যাপ্লাই করে কি হবে? মোশনে আসবে, ঠিক আছে? বা যেটা মোশনে আছে, যেটা অ্যাপ্লাই করে আমি ওকে স্থির করব, সেটাই হচ্ছে গিয়ে ফোর্স। দুটা প্র্যাকটিক্যাল লাইফে ফোর্সের উদাহরণ দাও। কাউকে কাউকে চড় মারে না, গাড়ি চলছে, ওটার গাড়ির ক্ষেত্রে কি হয়? এক্সেলারেটর ফোর্স না ব্রেকটা ফোর্স? দুইটাই ফোর্স, রাইট? দুইটাই ফোর্স। একটা এক্সেলারেটর দিলে ওটার গতিবেগ বাড়ছে, স্থির থেকে গতিশীল হচ্ছে, আরেকটা হচ্ছে ব্রেক মারলে গতিশীল থেকে মোশন থেকে রেস্টে যাচ্ছে। দুটোই ফোর্স, এটা হচ্ছে ফোর্স। ওকে, আচ্ছা, ফোর্সের ইউনিট কি আমরা ছোটবেলায় শিখেছিলাম, আর আবারও শিখছি, নিউটন অর ডাইন। কি ফোর্সের ইউনিট? নিউটন অর ডাইন, ঠিক আছে? নিউটন আর ডাইনের মধ্যে মধ্যে সম্পর্ক কি? 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, তাই তো? আচ্ছা, তোমরা যদি বলো ফোর্সের ডাইমেনশন বলো, পারবা আশা করি। ফোর্স ইকুয়াল টু কি? নিউটনের সেকেন্ড ল অফ মোশন, এটা অনুযায়ী কি হয়? মাস ইনটু এক্সেলারেশন, মাস ইনটু এক্সেলারেশন। আচ্ছা, আর মাস ইনটু এক্সেলারেশন যদি হয় কি হবে? এম ইনটু এ, এম ইনটু এ, এ ফর এল টু টি টু দি পাওয়ার -2, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2। বুঝলা? আচ্ছা, একটা কথা বলি ছোট করে, আমরা কিন্তু আর ছোটবেলার মতন ওই লিখে 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 অত আমরা এম এল টি এটা 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 কিছু করবো না। এক্সাম্পল, আমি যদি এখন তোমাদের বলি যে ওয়ার্ক ডানের ডাইমেনশন কি, ওয়ার্ক ডান, সেটা বলতে যদি তোমাদের মানে খাতা কলম মিস করতে লাগে, কি বলবো? ফোর্স ইনটু, দেখো ফোর্সটা মুখে মুখে তোমরা বের করলা এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? কিভাবে মুখে মুখে করবা? দেখো, ফোর্স মানে কি ছিল? এম ইনটু এ, এ কি? এক্সেলারেশন, এক্সেলারেশন মানে কি ছিল? এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা, ওইটা কিভাবে আসলো ভাই এল টি টু দি পাওয়ার -2? এক্সেলারেশন মানে কি? ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি কি ছিল? এল টি ইনভার্স, এল টি ইনভার্স বাই টি, এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এক্সেলারেশন। এক্সেলারেশন পেয়ে গেলাম, ওর সাথে মাস গুণ করলে হয়ে যাচ্ছে ফোর্স, মানে এম এল টি টু দি পাওয়ার -2, ফোর্স পেয়ে গেলাম। ফোর্স, এখন ফোর্সের সাথে একটা লেন্থ গুণ করলে হবে, হয়ে যাবে হচ্ছে কি ওয়ার্ক ডান, তারপরে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ওয়ার্ক ডান। আর ওয়ার্ক ডানকে টাইম দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো? পাওয়ার।
পাওয়ার mLT টু দ্য মাইনাস 3, রাইট না? এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবা, মাথার মধ্যে এই জিনিসগুলো রাখবা, ঠিক আছে? ভুললে হবে না। আচ্ছা, তাহলে ইউনিট কি, ডাইমেনশন কি আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ফোর্সের ক্যারেক্টার কি, এই সব আর বলছি না, বেকার সময় নষ্ট হবে। কি কি একটু আগে আমি বললাম প্র্যাকটিক্যালি, এই জায়গাটা আমি বুঝাবো আজকে, এই জায়গাটি খালি বোঝাবো। প্রথম ক্লাস বেশি আমি পড়াবো না, প্রথম ক্লাসে আমি এইটুকুনি বোঝাবো, কিন্তু এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না, ঠিক আছে? মানে এই জায়গাটা সত্যি খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, দেখো ফোর্স কয় ধরনের হয়, মেন হয় কি কি, কোলিনিয়ার, কনকারেন্ট আর কোপ্লেনার। বাদ বাকি গুলোও আছে, বাদ বাকি আরো নিচে দেখছো এগুলো, এগুলোও আছে। মেন হয় এই 3 ধরনের, একটা কোলিনিয়ার, কোপ্লেনার, কনকারেন্ট। কোলিনিয়ার, কোপ্লেনার, কনকারেন্ট, ব্যাপারটা বুঝবা। এখানে অনেক রহস্য লুকিয়ে আছে, এই রহস্যগুলো আজকে উন্মোচিত করবো আমরা এই ক্লাসে, ঠিক আছে? সবার প্রথমে আছে কোপ্লেনার, প্লেনার। এই যে প্লেনার যে দেখছো না, এই প্লেনার দিয়ে একটা গল্প, আচ্ছা, তারপর লিনিয়ার দিয়ে একটা গল্প, আর এটা হচ্ছে কনকারেন্ট, এটাতে একটা গল্প। আমি বলছি প্রত্যেকটা বলবো। সবার প্রথমে কোপ্লেনার। কোপ্লেনার প্লেন মানে একটা প্লেনের মধ্যে যদি অনেকগুলো ফোর্স যেদিকে ইচ্ছা সেদিকে ও যদি রিয়াক্ট করে, কিন্তু বাট একটা প্লেনের মধ্যে, একটা প্লেন, এই একটা প্লেন, এই একটা প্লেন, এই প্লেনের মধ্যে এইদিকে একটা ফোর্স আছে, এইদিকে একটা ফোর্স আছে, এইদিকে একটা ফোর্স আছে, এইদিকে ফোর্স আছে, যেদিকে ইচ্ছা ফোর্স আছে, কিন্তু একটা প্লেন, একটা তল, এই একটা তলের মধ্যে যদি হাজার রকম ফোর্স যদি রিয়াক্ট করে, সেটাকে বলবো আমরা কোপ্লেনার অফ ফোর্সেস, কোপ্লেনার। ওকে, আচ্ছা, এরপর আসবে কোলিনিয়ার। এরপর কি আসবে? কোলিনিয়ার। কোপ্লেনারটাকে আমি ইসে করে দিই, এটা হচ্ছে কোপ্লেনার। আচ্ছা, তারপর আসবে কি, কোলিনিয়ার। আচ্ছা, এটাকে বক্সের মধ্যে লিখে দিচ্ছি। যখন যখন অনেকগুলো ফোর্স, অনেকগুলো ফোর্স একটা লাইনের মধ্যে দিয়ে রিয়াক্ট করছে, একটা লাইন, দেখো এই দিকটা ফোর্স যাচ্ছে, এই দিক থেকে ফোর্স যাচ্ছে, বাট একটা লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে, লাইন, দিস ইজ লিনিয়ার, দিস ইজ লিনিয়ার। একটা লাইনের মধ্যে দিয়ে অনেক ফোর্স যদি যায় এবং আসে, সেটাকে বলা হয় কি, কোলিনিয়ার, ঠিক আছে? এনি ডাউট? শিওর? আচ্ছা, বোঝা গেল? সেটাকে কি বলা হয়? কোলিনিয়ার। একটা যদি লাইন দিয়ে যদি অনেকগুলো ফোর্স যায় আসে, সেটাকে বলা হয় কোলিনিয়ার। তাহলে প্লেনার আর লিনিয়ার, প্লেনার আর লিনিয়ার দুটো বুঝছো তো? প্লেনারে প্লেন হইতে হবে, একটা প্লেনে সব ফোর্স রিয়াক্ট করবে, সেটাকে বলবো আমরা কোপ্লেনার। আর কোলিনিয়ার, লিনিয়ার মানে একটা লাইনের মধ্যে সব ফোর্স যদি রিয়াক্ট করে, সেটাকে বলবো কি আমরা, কোলিনিয়ার। এরপর আসবে কনকারেন্ট, এবার তো কারেন্ট দিবে রে। আচ্ছা, একটা বক্স বানিয়ে নিচ্ছি, যখন কনকারেন্ট, কারেন্ট, পয়েন্ট, কারেন্ট, পয়েন্ট, এনটি আছে, এনটি আছে, পয়েন্ট, মেইন জিনিস হচ্ছে পয়েন্ট। এটা হচ্ছে প্লেন, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে পয়েন্ট। একটা পয়েন্টের মধ্যে দিয়ে যদি কোনো ফোর্স চারিদিক দিয়ে রিয়াক্ট করে, একটা মোটমাট সব ফোর্স একটা পয়েন্টে গিয়ে যদি মিলিত হয়, বা একটা পয়েন্টের মধ্যে যাচ্ছে, এই একটা গেল, এই একটা গেল, এই একটা গেল, এই একটা গেল, মানে একটা পয়েন্টকে কেন্দ্র করে যে চারিদিক দিয়ে যেদিকে ফোর্স যাচ্ছে, যেদিকে ইচ্ছা ফোর্স যাচ্ছে, ওই পয়েন্টকে, ওই রকম ফোর্সকে আমরা বলবো হচ্ছে কি, কনকারেন্ট ফোর্স। ওরকমকে কি বলবো আমরা, কনকারেন্ট ফোর্স। বোঝা গেল? তাহলে কোপ্লেনার কি, কোলিনিয়ার কি, কনকারেন্ট কি, এইটুকু মাথা মাথা হয়েছে? বুঝতে পেরেছো? একদম। এই তিনটা জিনিস মেন, আর বাদ বাকি গুলা এদের ভাই বোন, ঠিক আছে? আচ্ছা, কিছু না, বাদ বাকি গুলো কিছু না, এই তিনটা জিনিস যদি বুঝে রাখো, এই বাদ বাকি গুলো তো পাতি জিনিস, একদম পাতি জিনিস, ঠিক আছে? বুঝে গেছো তো? আচ্ছা, এখন দেখো এই তিনটা জিনিস যখন তোমরা বুঝেছো, তখন আমি বাদ বাকি গুলাতে যাচ্ছি। দেখো এখানে আছে
কোপ্লেনার কনকারেন্ট ফোর্স কি? কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। আচ্ছা, মানে একটা প্লেনের মধ্যে অনেক ফোর্স আছে, বাট সবগুলো একটা পয়েন্টেই মিলিত হবে। ঠিক আছে, সবগুলো একটা পয়েন্টেই মিলিত হবে, মানে এই পয়েন্টটা, মানে এই ক্ষেত্রে সবগুলো ফোর্স একটা প্লেন দিয়ে যাচ্ছে, আবার সবগুলো ফোর্স একটা পয়েন্টেই মিলিত হচ্ছে। তো এটাকে বলবো কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। আচ্ছা, গেল। এরপরে আসবে, মানে এখানে দুটা ধর্মই তুমি দেখতে পাচ্ছ, তাই তো? আচ্ছা, তারপর আসবে নন কোপ্লেনার কনকারেন্ট। নন কোপ্লেনার, নন মানে একটা প্লেনের মধ্যে হবে না, বাট কনকারেন্ট। নন কোপ্লেনার কনকারেন্ট কিভাবে দেখবা? প্র্যাকটিক্যাল লাইফে কোথায় দেখতে পারো? সোচো 3 গুনবো, 3-এর মধ্যে যে পাবে আমি ভাববো বিশাল ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তার ব্রেনটা আইনস্টাইনের থেকে কম না। 1 2 কেউ নেই আমার কাছে, 3 আমি কাদের পড়াচ্ছি? ও মাই গড, এই কোনাটা, এই প্লেনটা একটা ফোর্স গেল, এই প্লেনটা একটা ফোর্স গেল, এই প্লেনটা ফোর্স গেল, সবগুলো একটা পয়েন্টে মিলিত হচ্ছে। কি রাইট না? এই প্লেন থেকে একটা ফোর্স গেল, এই প্লেন থেকে একটা ফোর্স গেল, ওই প্লেন থেকে একটা ফোর্স আসলো, তিনটা এসে একটা পয়েন্টে মিলিত হলো, এটা হচ্ছে কি কনকারেন্ট। বা তিনটা না হলো, দুটো হলেও তো হবে, এখানে একটা গেল, এখানে একটা গেল, দুটো আলাদা আলাদা প্লেন, বাট একটা পয়েন্টে মিলিত হচ্ছে, এটা কি? নন কোপ্লেনার না, নন কোপ্লেনার বাট কনকারেন্ট ফোর্স, মিলিত হচ্ছে। তারপরে কি? কোপ্লেনার নন কনকারেন্ট। কোপ্লেনার মানে একটা প্লেনে হচ্ছে, বাট কি একটা প্লেনে হচ্ছে, একটা বিন্দুতে হচ্ছে না। মানে কোপ্লেনার, হ্যাঁ একদম, বাট নন কনকারেন্ট, একটা বিষয় তো, হ্যাঁ একদম 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 একদম। আচ্ছা, তারপরটা কি আছে? নন কোপ্লেনার নন কনকারেন্ট। এক্সাম্পল, এটা কোনো দুটো মানে দুটা ফোর্স বা তিনটা ফোর্স আলাদা আলাদা প্লেনের মধ্যে আছে, আর ওই মনে করো দুটা প্লেনে দুইটা ফোর্স আলাদা আলাদা প্লেনে আছে, এবং আলাদা আলাদা পয়েন্টে, এক পয়েন্টে আলাদা আলাদা পয়েন্ট থেকে ও মিট করছে, তো সেটা হয়ে যাচ্ছে কি? নন কোপ্লেনার নন কনকারেন্ট। আচ্ছা, আর এটা বলছি কোপ্লেনার কনকারেন্ট বলেছি, মানে নিজে চারটেই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এইটুকু কিন্তু বোঝা গেছে আশা করি। মেন হচ্ছে এই তিনটা, পরীক্ষার মধ্যে এই তিনটা ডেফিনেশন আসে, আর শুধু ডেফিনেশন না, এই তিনটা ফোর্স দিয়ে আগামীতে আমরা কিন্তু পড়াশোনাও করব, খুব ইম্পর্টেন্ট এই জন্য বলে দিলাম, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই সেমিস্টারে আমি আবারও বলছি, এই সেমিস্টারে যা পড়াশোনা শুরু করার এখন থেকে করতে হবে, পরীক্ষার আগ দিয়ে আমি যেমন দেখতে চাই না তোমরা দিন রাত বন্ধ করে পড়াশোনা করছো, এটা ইঞ্জিনিয়ার ধর্ম না ভাই। আজকে অনেক ইঞ্জিনিয়ার, আমি নিজে পরীক্ষার আগ দিয়ে সূর্যের আলো দেখা বন্ধ করে দিতাম, এটা বেশিরভাগ 90% ইঞ্জিনিয়ার তাই করে, কিন্তু সেই ইঞ্জিনিয়ার কোন কলেজটা করে না। কলেজ টপারদের দূরে ভালো চাকরি পায় না, ভবিষ্যৎ টপার হতে পারে নকল করেও, ঠিক আছে, কিন্তু ভালো চাকরি পায় না। ঠিক আছে, ভালো চাকরি পেতে গেলে সে সারা বছর পড়বে, সে সারা বছর পড়তেই থাকবে, পরীক্ষার আগের দিন চাপ দিবে না। পরীক্ষার আগের দিন চাপ নেই কে? কে? যারা খালি নাম্বার চায়, নাম্বার কি নাম্বার চায়, আর যারা নাম্বার চায় না, নলেজ চায়। আমি তোমাদের একটা কথা বলেছি না, বুঝেছি না কি? যেমন এইবার কেমিস্ট্রি পরীক্ষা খারাপ হয়েছে, ভাই সাপ্লি পেয়ে যাও, নকল করে পাস করার থেকে সাপ্লি পেয়ে যাও, কোনো চাপ নাই, আমি করবি না তোমাদের জন্য, সাপ্লি পাও, আমি করবো করে বড় বড় পোস্টারে আমি লাগাবো তোমাদের নাম, চাপ নেই। কিন্তু কথা হচ্ছে গিয়ে নকল করে 90% 100% নাম্বার আমার লাগবে না, জীবন নকল করবে না, ফেল করো 3 বছর এক ক্লাসে থাকো, ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে দাও তোমার অবগত না থাকলে, বাট নকল করে পাস করো না। কারণ কি, ইঞ্জিনিয়ারিং পাস করলে ইঞ্জিনিয়ার না, তুমি তো ইঞ্জিনিয়ার তো হয়ে গেছো রে, তুমি তুমি ইঞ্জিনিয়ার তো হয়ে গেছো। তুমি কিভাবে ইঞ্জিনিয়ার হয়েছো তুমি জানো? তোমরা সবাই শুনে রাখো, যেদিন তোমরা ইঞ্জিনিয়ারিং মানে ভর্তি হও, সেদিন তোমরা ইঞ্জিনিয়ার হয়ে গেছো। কারণ ভর্তি যেদিন হবা সেদিন তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়ে যায়, সেই দিনই রেজিস্ট্রেশন নাম্বার হয়ে যায়।
আর ওই দিনই তোমরা ইঞ্জিনিয়ার। কিন্তু ওরকম ইঞ্জিনিয়ারকে কেউ দাম দেয় না, ভবিষ্যৎ জোম্যাটো বয় বা সুইগিতে কাজ করতে হবে। আজকে অনেক ভালো ভালো এডুকেটেড স্টুডেন্ট জোম্যাটো বা সুইগিতে কাজ করছে, ঠিক আছে। কিন্তু তোমাদের সত্যি করে তোমাদের ফিউচার যদি ব্রাইট লাগে, তোমরা বিশ্বাস করো নাম্বারের পিছনে ঝুঁকবা না, তোমরা নলেজের পিছনে ঝুঁকো। আর নলেজের জন্য, এই নলেজটার জন্যই তোমাদের এইখানটায় আজকে প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়াল স্পেশাল এবং এক্সপিরিয়েন্স টিচার আমি দিচ্ছি। দেখো, চাইলে আমি তোমাদের 5টা সাবজেক্ট একাই পড়াতে পারি, ঠিক আছে। আমি চাইলে একাই 5টা সাবজেক্ট পড়াতে পারি, একসময় পড়িয়েছি। কিন্তু কথা হচ্ছে কি, এখন আমি কেন পড়াবো না? কারণ আমি এখন শুধু মানে মানে কোয়ালিটি স্টুডেন্ট তৈরি করতে চাই। এক কথায়, তোমরা আমাদের এখানে বোর্ডে যে ছবিগুলো দেখো, ঠিক আছে, আমাদের এখানে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যারা পড়ে, আমি লিখে দিতে পারি ভালো স্টুডেন্ট মানে বাদ দিয়ে খারাপ স্টুডেন্ট একটাও পড়ে না, একটাও না। কারণ টিকতেই পারে না, এতটা প্রেশার, ঠিক আছে। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার টিকতেই পারে না, ঠিক আছে। কারণ কারণ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ওয়েটেজ বেশি, ঠিক আছে। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সাবজেক্টের ওয়েটেজ বেশি, তাই কি পড়াশোনা বেশি করতে হবে। আর টিচাররাও সেরকম ভাবে পড়ায়। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার টিচারের সেট আপটাই আমাদের আলাদা, আর ফার্স্ট ইয়ার টিচারের সেট আপ আলাদা। তাহলে ফার্স্ট ইয়ার কি ইজি না? তোমাদের লেভেলের ফার্স্ট ইয়ারটাও কঠিন, আর ফার্স্ট ইয়ারটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবং এই ইম্পর্টেন্টের জন্য বিশ্বাস করো, খালি পাস করলে হবে না, ভালো মতন নলেজ নিয়ে পাস করো। দেখো, ফার্স্ট ইয়ার যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো আমাদের হতে পারে ইঞ্জিনিয়ারিং এ সম্পর্কযুক্ত না, খালি একমাত্র ফি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর আইটি সিস্টেম। তাও সেটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট। যেমন ফি কোনোদিন সিভিল আর মেকানিক্যালের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে। বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কখনো ইলেকট্রিক্যালের জন্য ইম্পর্টেন্ট না। বাট এগুলো লাগবে, লাগবে কিন্তু, ঠিক আছে। প্লাস আজকে তুমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যদি ভালো করে না বোঝো, আমি বলছি যে পরের সেমিস্টারে যারা সিভিল মেকানিক্যালে আছো, তোমাদের একটা সাবজেক্ট আসবে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। কিচ্ছু বুঝবা না ভাই, কিচ্ছু বুঝবা না। এটা তো আমি বেসিক পড়ালাম, এরপরে আমি যাবো হচ্ছে কি সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি, মোমেন্ট অফ ইনার্শিয়া, এই পার্টগুলো যেমন যাবো, এই পার্টগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে না, পরের সেমিস্টারে কিন্তু কিচ্ছু উঠবে না। সিভিল, মেকানিক্যাল, সার্ভে, অটোমোবাইল তোমাদেরকে বিশেষ করে বলছি। আর যারা ফি এবং অ্যাপ্লাইড ফিজিক্স 2 এই দুটো সাবজেক্ট যে ভালো করে পড়বে না, তারা ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের ভবিষ্যৎ অন্ধকার। আর যারা সিএসটি স্টুডেন্ট আছো বা আইটির যারা স্টুডেন্ট আছো, তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আইটি সিস্টেম। সাবজেক্টের নামই তো আইটি সিস্টেম ভাই, ঠিক আছে। ওই সাবজেক্টে ভালো করে পড়তে হবে। আর ম্যাথ, এই সেমিস্টারে যে ম্যাথ আছে, এই ম্যাথের বেস যদি ঠিকভাবে করতে পারো, যারা ভবিষ্যতে জিলেট দিবা, জিলেটে থাকে 50 নাম্বার শুধু অঙ্ক। যে জিলেটের টপ হয় না, সে পায় 45 to 50, যে যাদবপুরে চান্স পায় 45 to 50 পায়। যদি অঙ্কে দিয়ে 50 নাম্বার ভাই, অঙ্কে যদি ভালো করে নিতে পারো। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ফি, এই তিনটা সাবজেক্টে আছে কত 70 নাম্বার। ওই তিনটাকে মানে ধার না ধারলেও হবে, যদি অঙ্কে যদি স্ট্রং হতে পারো। সত্যি অঙ্কে যদি স্ট্রং হতে পারো একবার, ঠিক আছে। অঙ্কটা এতটা ইম্পর্টেন্ট। আর তাছাড়া অঙ্কটা কেন ইম্পর্টেন্ট? কেন? কারণ অঙ্কের উপর বেস করে ফিজিক্স, কেমিস্ট্রি ডিপেন্ড করে, জানোই তো তোমরা। অঙ্কের উপর ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ফিজিক্স, কেমিস্ট্রি তো ভাই লাগবে, ঠিক আছে। তো অঙ্কটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট। তো এই সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা নাম্বার বিশ্বাস করো, তোমরা নাম্বার 60% যদি এবার করে পাও আমাদের কাছে, যদি কোশ্চেন টাফ হয়, আমি খুব হ্যাপি। বাট আমরা যেভাবে পড়বো ভাই, 60% দূরের কথা, 100% কেন 200% মার্কস পাবো তোমরা। মানে কি, আমার খুব ভালো লাগছে, আমার কিছু কিছু স্টুডেন্ট আজকে ম্যাথ এক্সামের সময়, ম্যাথ এক্সাম দিয়েছে এই বছর, ম্যাথ এক্সাম, আমি বলছি ভাই কত ইসে করছো, 60-র মধ্যে 70, 75, 80 করে অ্যান্সার করে এসছে। আমি খুব হ্যাপি, আমি সত্যি হ্যাপি, ঠিক আছে। কেন হ্যাপি? বিকজ ও 100%-এর উপরে অ্যান্সার করছে। তাহলে আমি ভাবছি 60-র মধ্যে 60 বা 58, 57 তো পাবেই, ব্যাস আমি হ্যাপি, ঠিক আছে। কেমিস্ট্রিতে নকল করেনি ঠিকই, কিন্তু ম্যাথে তো ভাই টপ করছে, ফিজিক্সে তো টপ করছে। আমি খুব হ্যাপি। যাই হোক, এই সেমিস্টারে আরো তুখার ভাবে প্রথম দিক থেকে স্টার্ট করছি। সপ্তাহে 4 দিন, মানে 4 জন টিচার তোমাদের রেগুলারলি পড়াবো। সপ্তাহে 4 দিন করে পড়াবো, শুরু থেকে শেষ পর্যন্ত। আর এইবার কেউ লাস্টে ক্র্যাশ কোর্সে কেউ জয়েন করবে না, যা ঢুকবা আগেই ঢুকবা, ব্যাচ লক করে দিব। যা রেজাল্ট করবো এইভাবে করবো। আর পরীক্ষার আগের দিন কেউ পড়বে না, যা পড়বো সারা বছর পড়বো, অল্প অল্প পড়বা। পার ডে 1 ঘন্টা করে পড়লেই যথেষ্ট, অনলি 1 আওয়ার। কিন্তু আজকে যেটা পড়ালাম, এটা আজকে গিয়ে বাড়িতে পড়তে হবে। গল্প এটা ভাই, আজকে যেটা পড়লাম এটা আধা ঘন্টা পড়লে হবে। আজকে যেটা পড়লাম সেটা আধা ঘন্টা পড়লেই যথেষ্ট। কিন্তু আজকে পড়া আজকেই, মানে তুমি এই পড়াটাকে ডিউ রাখবে না, ডিউ। এই ডিউটা যদি রাখো না, বিশ্বাস করো, ভালো করে শুনে রাখো, যদি আজকে পড়াটাকে ডিউ রাখো,
এই পড়াটা আজকে যদি আধা ঘন্টা যেখানে মাথায় ঢুকতো, সেটা এক সপ্তাহ পর বসবা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে, তাও ঢুকতে যাবে না। বুঝতে যাচ্ছো? কারণ মাঝখানে পরের সপ্তাহে ইংরেজি বসো, মাঝখানে তো অন্যান্য সাবজেক্টও করবে না, ওই সাবজেক্টের পড়াগুলো জমবে, মাথা মাথা প্রেসার হয়ে যাবে। তো আজকে যে সাবজেক্টটা পড়ালাম, এই সাবজেক্টটা আজকে বাড়ি থেকে পড়তে হবে, তাহলে দেখবা আধা ঘন্টার মধ্যে খতম, হয়তো 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে খতম। ঠিক আছে, কোনো চিন্তা নেই। আবার পরের দিন যে সাবজেক্ট পড়াবা, পরের দিন মানে আমি ছাড়া অন্যান্য স্যার যখন পড়াবে, সেই সাবজেক্টটা ওই দিনই বাড়ি থেকে পড়তে হবে। খালি একটু ব্যাপারটা কি বলতো, অঙ্ক যে আছে ম্যাথামেটিক্স, ওইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে পার ডে 1 ঘন্টা। কারণ অঙ্ক তো চর্চাটা হবে, আমরা অঙ্ক ভুলে যাই। ঠিক আছে, অঙ্ককে একটু করতে হবে প্রত্যেকদিন, অঙ্কটা 1 ঘন্টা। আর থিওরিটিক্যাল সাবজেক্ট পার ডে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, দ্যাটস এনাফ 100% বা 200% নলেজের জন্য বা রেজাল্টের জন্য। আমি বলবো না শুধুমাত্র নলেজের জন্য, রেজাল্ট ফেলা দাও, রেজাল্ট কোনো কাজের না। খালি পাস করা যাওয়ার কথা, সার্টিফিকেটটা লাগে। তোমরা যখন চাকরি পাবা তখন তোমার সার্টিফিকেট লাগবে, রেজাল্ট কোথাও লাগবে না। কি বললাম? রেজাল্ট কোথাও লাগবে না, সার্টিফিকেট লাগবে। খালি তুমি ইঞ্জিনিয়ার হয়েছো কিনা ওই সার্টিফিকেটটা লাগবে, আর রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, সবসময় লাগবে। রেজিস্ট্রেশন নাম্বারটাই তো মেন ইঞ্জিনিয়ারের প্রমাণ। ঠিক আছে, আর লাগবে কি, তোমাকে ইন্টারভিউতে যে কোশ্চেন ধরবে, ইন্টারভিউতে যে কোশ্চেন ধরবে, ওই কোশ্চেনের অ্যান্সার গুলো তো দিতে হবে। ওটা তো রেজাল্ট তুমি নকল করে যে টপার হয়েছো সেটার উপর ডিপেন্ড করবে না। ডিপেন্ড করবে কি, ডিপেন্ড করবে কি, নলেজের ওপর। ওটা কিন্তু পরীক্ষায় টপারও যে হচ্ছে, নকল করে করছো না কি না করছো, ওই ভাইভাতে যে কোশ্চেন জিজ্ঞাসা করবে ওটার উপর তোমার ডিপেন্ড করবে তুমি চাকরিটা পাচ্ছ কি পাচ্ছ না। তুমি 95% মার্কস পাও, কোনো যায় আসে না। 95% মার্কস পেয়েও তুমি চাকরি নাও পেতে পারো। আর এমন হতে পারো উল্টা 95% উল্টা কথা হয়, 59% মার্কস নিয়ে তুমি চাকরি পেতে পারো। চাকরি না তো ভালো জায়গায় পৌঁছাতে পারো, বিশ্বাস করো, এটাই ব্যাপার। একটা আইআইটির বাচ্চা যাবে না আইআইটি, আরে ভাই তোমরা পল্টু পাবলিক, রাইট? তোমরা পল্টু পাবলিক, তোমরা দেখি 90% 95% মার্কস পেয়ে যাও। শুনবা গিয়ে তোমাদের, আমাদের এখানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট 90% পেয়ে যায় মার্কস আমাদের এখানেই। যদিও তারা নকল করে পায় না, আমাদের এখানে নকল করে স্টুডেন্ট এক ফোটাও নাই। ঠিক আছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কিভাবে 90% পায় এটা আমি বুঝি না। কিন্তু আইআইটির বাচ্চা ভাই জীবন 80% মার্কসের উপরে পায় না, 80% 70% কাটাটাই বসে যায়। তাহলে ওরা কি বাজে স্টুডেন্ট না? ও তুখার, তাই না? ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। ওকে, টাটা।